আঁচ করতে পারছিলাম তাদের যে সমস্ত কথাবার্তা উচ্চবাচ্চা। আপনি মনে করে দেখবেন যে এই ইন্টেরিয়াম আসার পরে আপনি টকশোতে বসলে যদি বলতাম জনগণের একটি সরকার দরকার, নির্বাচিত একটি সরকার দরকার, একটি নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া জনগণের সরকার না, মনে হয় যে পাপ করে বসছি। আরে মানে এরকম মৌমাছির মতো ছাকায় ধরতো, এই কিসের নির্বাচন, নির্বাচনের জন্য কি এত রক্ত গেছে নাকি, এত বড় আন্দোলন হয়েছে নাকি, এই জুলাইয়ের এত বড় ঘটনা ঘটে নাকি, মানে নির্বাচনটা একটা পাপের মতো বিষয় ছিল। অথচ একটি দেশের সামগ্রিক বিষয় চিন্তা করলে একটি নির্বাচিত সরকার ছাড়া কোন অবস্থায় একটি সুষ্ঠু রাষ্ট্র, সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ, এনসিপি জামাত এরাই তো ছাপায় পড়তো। জুলাই সনদ হবে, এইটা হবে, ওইটা হবে, মানে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে, সংবিধান ফেলে দিতে হবে, নতুন সংবিধান তৈরি করতে হবে। তাদের আস্ফলন তো মানে নির্বাচনের কথা বলাটাই তো অন্যায় ছিল, বা আপনাদের এরকমই ছিল নিশ্চয়ই, আপনারাও সেটা জানান। যে বিএনপি মনে হয় বিরোধী দলের অবস্থায় ছিল, যেই 17 বছর 18 বছর বিএনপি নেতাকর্মীরা ধান খেতে পাট খেতে কমিয়েছে, বছরের পর বছর জেলখানায় দিন যাপন করেছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এক একজন বিএনপি নেতা 500-600 মামলা নিয়ে তারপর বাড়িঘর ছাড়া ছিল। সেই বিএনপি হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী রাজপথে নেমে যেই জুলাই অভ্যুত্থানে সাধারণ জনতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছিল। গণ অভ্যুত্থানের পরে মনে হলো যে একটা মহল হঠাৎ করে পিছন থেকে ওই যে আমরা গ্রামে বলতাম জোকের মতো টেনে ধরতেছে, যে জুলাই অভ্যুত্থানটা মনে হয় একটা এমন একটা কিছু ফলো করেননি ওনারা ওনাদের মতো করে। যেমন উনি যেই প্রস্তাবনার মধ্যে উনি যে কথাগুলো বলেছিলেন যে ওনাদেরকে বলা হয়েছে যে বিএনপি নেতাদের বিভিন্ন রায়গুলো আটকে দেওয়া, তারেক রহমান সাহেবের রায় দীর্ঘায়িত করা, এভাবে প্রসেস করে নির্বাচন দীর্ঘায়িত করা, এটাতে আমার কাছে যে করেননি, একমত হননি, সেটা ওনার কথায় স্পষ্ট, এবং ওনাদের অ্যাক্টিভিটি দেখেও আমরা সেটা একমত হতে পারি। যদি ওনারা সেই প্রস্তাবে রাজি হতেন তাহলে নিশ্চয়ই তারেক রহমান খালাস পেতেন না। নাম্বার 2 হচ্ছে যে এই পক্ষটা কারা এবং তাদের কি স্বার্থ, কেন তারা তাদের এখানে উনি বলেছেন যে তাদেরকে একটা রোড ম্যাপ দিয়েছেন এবং তাদের কিছু শর্ত দিয়েছেন। আসলে বিএনপির দিকে প্রস্তাব গিয়েছে কিনা এরকম কোন বিষয় কি মনে হচ্ছে আপনার কাছে? এখন প্রথমত হলো এইটা যে তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনটা হলো এবং সময় মতোই হয়েছে, আমাদের স্বাভাবিক যে এক্সপেকটেশন ছিল এর মধ্যেই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কোনো ধরনের সমঝোতায় গেল কিনা, যেহেতু অন্তর্বর্তী সরকার বা সরকারের অংশ হিসেবে আসিফ মাহমুদ বলছেন ওনারা এই ধরনের প্রস্তাব মানেন নাই, তাহলে এই ডিপি স্টেট তাহলে বিএনপির সাথে সেই নেগোসিয়েশন করেছেন কিনা, এবং এই নেগোসিয়েশন উনি তো উল্লেখ করেন নাই কি কি বিষয়ে তারা নেগোসিয়েশন করতে চেয়েছেন। এখানে অনেকেই মনে করেন যে কারো বিশেষ কারো বিচার যেন না হয়, এ ধরনের সমঝোতার প্রস্তাব এসেছে, বা নানান কিছু যে আপনাদেরকে ক্ষমতা দিব আমাদের বিচার করবেন না। তো এ ধরনের সমঝোতা বিএনপির সাথে হয়েছে কিনা আমি জানি না, বিএনপি ভালো বলতে পারবে। তো এখানে একটা প্রশ্ন সজীব মাহমুদ ভূঁইয়া বলেছেন, আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সরকারে এসে আবার মন্ত্রী হয়েছেন, যেখানে বিএনপির পক্ষ থেকে দাবি ছিল যে আসিফ মাহমুদ এবং মাহফুজ বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা ছিল তারা থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, যেহেতু তাদের একটা পার্টির প্রতি এফিলিয়েশন বা সহমর্মিতা আছে। তো তারা কিন্তু উনি সেটা করেননি, এবং বিএনপির অভিযোগের মতেই আমি যদি বলতে চাই তাহলে নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। যেহেতু আসিফ মাহমুদ এবং মাহফুজ থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো, তাহলে খলিল সাহেব থাকাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এই জায়গাগুলোতে কিছুটা প্রশ্ন আসে যে ওনারা এ ধরনের কোনো গোপন আতাত করেছেন কিনা বা সমঝোতা করেছেন কিনা। একটা বিষয় আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি থাকার মানে কি আসলে তারা আতাত করেছে, এটাই কি প্রমাণ হয়? আতাত করেছে এটা না, মানে আমি বলছি গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি একটা ইন্টারিম গভর্নমেন্টে ছিল যারা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছেন এবং তারপর নতুন সরকারে তারা মন্ত্রী হিসেবে জয়েন করেছেন। এইটা একটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এখানে, যে আপনি তাহলে কি এই দলের প্রতিনিধি হিসেবেই সেখানে ছিলেন কিনা। তো এইটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি জানি না তিনি কেন এই পদ গ্রহণ করেছেন বা বিএনপি কেন তাকে দিয়েছেন, এটা হঠাৎ করে হয় নাই, ডেফিনেটলি ওনাদের মধ্যে সেই কমিউনিকেশনটা ছিল। তো যেহেতু আসিফ মাহফুজকে পদত্যাগ করতে হলো নিরপেক্ষতার স্বার্থে, যদিও তারা পদত্যাগ করে কিন্তু নির্বাচন করেননি অথবা সেই দলেও যোগ দেননি, একজন ইভেন অন্য আরেকটা দল গঠন করেছেন এনসিপি না করে, তারপরেও তারা পদত্যাগ করেছে নিরপেক্ষতার স্বার্থে। সেই ক্ষেত্রে খলিল সাহেব ওই বিএনপি দলেই আবার মন্ত্রী হিসেবে জয়েন করলেন। তো এটা নিঃসন্দেহে এই
কোনোভাবেই ওনার ভূমিকা এখন হতে পারবে না, কারণ সবার মধ্যে একটা দাবি ছিল যে আমরা 17 বছর যেহেতু একটা ফেসিবাদী সিস্টেমের মধ্যে ছিলাম, সুতরাং আমাদের কিছু সংস্কার করতে হবে বা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং বিচারের দাবি ছিল বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। বিচার এবং সংস্কারের ইস্যুসগুলো নিয়ে নানান পক্ষ থেকে দাবি ছিল এনসিপি জামাত, যে এই কাজগুলো এগিয়ে নিয়ে দেন আমরা একটা নতুন ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাব। তো আমরা তো সেই প্রক্রিয়াতেই নির্বাচন হয়েছে। আমার মনে হয় না এখানে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার কিন্তু আমরা এই কথাগুলো শুনেছি যে এই সরকারকে মানুষ 5 বছর দেখতে চায়। এইটা মানুষ বলেছে, এই ধরনের নানান জায়গায় মানুষ বলেছে ইউনূস স্যার আপনি 5 বছর থাকেন, তো এগুলো মানুষের আবেগ, মানুষ বলতেই পারে। এইটা আমার মনে হয় না কোনো দায়িত্বশীল জায়গা থেকে কেউ বলেছে, বা আমি অন্তত জানি না। তো এইটাকে আমি স্ট্রং কোনো রেফারেন্স হিসেবে মনে করি না। কিন্তু ডক্টর ইউনূস শুরু থেকেই নির্বাচনের ব্যাপারে ওনার কমিটমেন্ট ছিল, উনি বলছেন উনি একটা নির্বাচন দিবেন, এবং পরবর্তীতে একটা টাইমলাইনও শেয়ার করেছেন, সেই অনুপাতে উনি নির্বাচন করেছে। তো আমার মনে হয় না এটা সংস্কার বিচার নির্বাচন এমন পরিকল্পনা ছিল, কিন্তু জামাত এনসিপির কথাতে সংস্কার এবং বিচারের কিছু কাজ পারবে না, এগুলো শেষ হওয়ার আগে বারবার কিন্তু কথা এটা নিয়ে নেগোসিয়েশন ছিল বিচার এবং সংস্কারের ব্যাপারে। কারণ এখানে কিছু ধরনের অনেক সময় একটা সন্দেহ থাকে যে যদি ইন্টারিম গভর্নমেন্ট চলে যায় বিচার এবং সংস্কার সঠিকভাবে হবে কিনা, তো তাদের মাধ্যমেই কাজটা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং সেই অনুপাতেই তারা এগ্রি করেছে। পরবর্তীতে বিএনপি জামাত এনসিপি তো এগ্রি করেছে এবং নির্বাচন হয়েছে। এবং তাদের যে সন্দেহগুলো ছিল সংস্কার এবং বিচারের ক্ষেত্রে, এখন যেমন বিএনপি সংস্কারের কিছু কিছু প্রশ্নে নানান টালবাহানা করছে, তো তাদের ওই আশঙ্কার জায়গাটা তো আসলে একেবারে অমূলক ছিল না। তো আমি মনে করি নির্বাচন সঠিক সময়ে হয়েছে, এবং তাদের পক্ষ থেকে যে দাবি ছিল বিচার এবং সংস্কারের কাজ কিছুটা এগিয়ে নিয়ে তারপরে নির্বাচন দেয়া, সেটাকে আমি ভুল মনে করি না। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কেউ নির্বাচন চায়নি এরকমটা আমার মনে হয়নি। আচ্ছা, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ কি ব্যাপারে একমত যে কেউ নির্বাচন চায়নি এমনটা হয়নি যেটি বলছেন? দেখুন, নির্বাচনটা চাইনি বলতে আমি তার সঙ্গে একমত না। কারণ তাদের আচার আচরণ ভঙ্গি, উপদেষ্টাদের আচার আচরণ, উপদেষ্টাদের বক্তব্য ছিল এটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, আমরা শুধু নির্বাচন দিতে আসছি নাকি, এই জাতীয় কথাবার্তা বলছে তো অনেক উপদেষ্টা। ইভেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিছু কিছু বক্তব্য দেখেন, উনি প্রথম দিকেই যখন আপনার ঘোষণা করা হলো, একজন আপনার মনে আছে কিনা যে সেনাপ্রধান একবার বললেন আমি মনে করি 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। একদিনের মাথায় উনি সম্ভবত তখন আমেরিকাতে সফরে ছিলেন, ওখান থেকে তার প্রেস সেক্রেটারি ওখান থেকে বললেন যে না, এটার সঙ্গে একমত না, মানে সাথে সাথে। তাহলে 18 মাস কি একটা সরকারের জন্য যথেষ্ট সময় না একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য? আপনি এই দেশে যত নির্বাচন হয়েছে, প্রশ্নাতীত নির্বাচন বলতে এখনো মানুষ 91 সালে নির্বাচন কি ভাবে, যে 91 সালের নির্দলীয় সরকারের প্রধান ছিলেন শাহাবুদ্দিন সাহেব, প্লিজ বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি প্রধান বিচারপতি ছিলেন। আমরা এই প্রসঙ্গটাতে একটু থাকতে চাচ্ছি, যে কারণে কাজী মোহাম্মদ মাহমুদুর রহমানের কাছে একটু যেতে হচ্ছে। আমার প্রসঙ্গটা আপনি শেষ করলেন না, শেষটা করে নেন, আমার প্রশ্নটা শেষ করে নেন আপনি। জি বলুন। আপনি বলেছেন যে ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত কিনা, আমি তো বললাম একমত না। আমরা উত্তরটা পেয়েছি না, শুধু একমত না এটা তো না, এটা কারণটা তো আপনাকে নিতে হবে মনে হয়। সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দলীয় সরকারের প্রধান ছিলেন, তিনি ওইভাবে বলেন যে না 18 মাসের মধ্যে নির্বাচন সম্ভব না। শুধু সেখানেই শেষ না, উনি জাপানে গেলেন, জাপানে গিয়ে বলেন ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল করেছে, ওদেরকে একটু মানে ওদের পাখা ডানা মেলার সুযোগ দিতে হবে। এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের বক্তব্য হতে পারে না, যে কে রাজনৈতিক দল করেছে তাকে আপনার বড় হইতে হবে, হাত পা গজাইতে দিতে হবে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান না। উনি কি চাচ্ছিলেন? ওনার বক্তব্যের মধ্যেই তো সন্দেহ ছিল। হ্যাঁ, আপনি আবার বক্তব্য ঘুরে পেঁচে আসতেছে কি একটা দলের সঙ্গে বৈঠক করলেন, কখন বৈঠক করলেন? যখন দেখলেন এই জাতীয় আজে বাজে বক্তব্যগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না, তাদের তলা থেকে মাটির কি বলে তাদের মাটি সরে যাচ্ছে, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করছে না, ঠিক সেই সময়টাতে যেভাবেই হোক তারা একটি শুভবুদ্ধির পরিচয় দিলেন। সেটা হচ্ছে যে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করে, তারেক রহমান সাহেব বলছিলেন ডিসেম্বরে, এবং সেখানেও দেখেন ইউনূস সাহেবের মতো লোক, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, ইউনূস সাহেব গিয়ে বলেন একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একেবারে একটা বাচ্চা ছেলেদের মতো কথা বলেন যে বিএনপি সহ বিএনপির জোট ডিসেম্বরের মধ্যে চাচ্ছে, উনি বলছেন একটি মাত্র দল। এটা কিন্তু এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা। আমি সেই কারণে আপনাকে সময়টা নিলাম, সরি, যে আসলে ওনার আচরণটাও সঠিক ছিল না। উনি যখন দেখলেন যে না এই দেশের জনগণ তো আসলে বিএনপির উপর নির্ভরশীল, উনি যাদেরকে নিয়ে করতেছেন এরা তো চাঁদাবাজ, এরা একটা মহল, এরা শুধুমাত্র পুঁজি করে, জুলাই চেতনাকে পুঁজি করে তারা তাদের ধান্দা স্বার্থ হাসিল করতে চায়, এইটা যখন বুঝতে পেরেছেন তখনই কিন্তু তিনি লন্ডন বৈঠকে রাজি হলেন, এবং লন্ডন বৈঠকে গিয়ে সমঝোতার ভিত্তিতে ডিসেম্বর না, জানুয়ারি না, ফেব্রুয়ারিতে একটা মোটামুটি একটা কথা বলে
এসেছিলেন। আমি এটুকু বলার জন্য আপনাকে জি একটু কষ্ট ধন্যবাদ। কাজী মোহাম্মদ মাহবুব রহমান, দুজনের কথা শুনলেন। অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট যে স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য অনুযায়ী তারা সায় দেয়নি। এখন আসলে সায় দেয়নি না কি হয়েছে, আপনার কি মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট বা শক্তিশালী এই প্রাতিষ্ঠানিক অফারের যে কথা বলছেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে এ ধরনের অনির্বাচিত শক্তির প্রভাব আসলেই আছে, থাকলে কতটুকু? আপনাকে আবারও ধন্যবাদ। বিশেষ করে আপনি দেখেন অন্তর্বর্তী সরকারগুলো যেহেতু এই ধরনের সরকারগুলো নির্বাচিত না, আমরা আগেও 2007 সালে দেখেছি যে একটা আপনার সুশীল সমাজের একটা প্রতিনিধি, মিডিয়ার কিছু অংশ, এবং ওনারা উনি যে অর্থে ডিপি স্টেটকে বুঝিয়েছেন এই ধরনের কিছু, আর যারা সরকারে থাকেন তারা একটা নেক্সাস হয় না যে তা না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে এবার যেটা বলা হচ্ছে ডিপ স্টেটের কথা, ডিপ স্টেটের এইবারে